একজোড়া আগুন পাখি। তুষকন্যা। পর্ব 28। কেনিথ ধীরে ধীরে আনায়ার গলার ভাঁজ থেকে মুখ তোলে। তার চোখ দুটো আনায়ার চোখের দিকে তাকিয়ে থাকে। দগ্ধ সেই চোখজোড়া গভীরতায় ভরা, যেন কত কিছু বলতে চায় অথচ শব্দ খুঁজে পায় না। আনায়ার নিঃশ্বাস আটকে আসে বুকের মাঝখানে, হঠাৎ যেন একটা শক্ত কিছু গেঁথে গিয়েছে। ওর গলা শুকিয়ে চৌচির, চোখের পাতা মৃদু কম্পনে কেঁপে ওঠে। খুব কাছ থেকে কেনিথের শরীরের তাপ, হৃদয়ের ধকধক শব্দ, নিঃশ্বাসের ভার, সবকিছু আনায়াকে নিঃশেষ করে দিচ্ছে। তারা একে অপরের এতটাই কাছে, এতটাই নিরাবরণে, যেন দুটো দেহ মিলিয়ে একটি অস্তিত্বে পরিণত হয়েছে। কেনিথ ধীরে ধীরে আনায়ার গালের এক পাশে হাত রাখে। আনায়ার কপালের কাছে ছড়িয়ে থাকা চুলগুলো সরিয়ে দেয়। সেই স্পর্শে আনায়ার পুরো শরীর বয়ে যায় বিদ্যুতের ন্যায় অজানা এক শিহরণ। এক মুহূর্তের জন্য ওর চোখে জল জমে ওঠে। কিন্তু সেটা কান্না না, কোনো এক অচেনা অনুভব, যেটা ব্যথার থেকে আরো বেশি গভীর। কেনিথ তখনও চুপ, কিন্তু তার চোখে যেন কোনো এক গভীর তৃষ্ণা। সে আবার আনায়ার দিকে ঝুঁকে আসে, ওর কপালের ঠিক মাঝখানে হালকা ঠোঁট ছোঁয়ায়। আনায়ার শরীর যেন ক্রমাগত গলে যেতে লাগে। কেনিথের বুকের তাপ আর ওর নিঃশ্বাসের ভারী ধাক্কা মিলেমিশে যেন এক ভৌতিক মায়ার ঘোর তৈরি করেছে। আনা এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে নেয়। কিন্তু ও জানে আজ হয়তো সবকিছু ঠিক আগের মতো থাকবে না। আনা তখনও শক্তভাবে চোখ বুজে রয়েছে, যেন দৃষ্টিটুকু খুললেই চারপাশটা ধসে পড়বে। নিঃশ্বাস চললেও তা আর নিজের নিয়ন্ত্রণে নেই। বুকের মধ্যে কি এক অসহনীয় অনুভব তাকে কুরে কুরে খাচ্ছে। এক তীব্র অস্বস্তি তার সর্বত্র শরীর জুড়ে। নিঃশ্বাস টানতে পারছে না ঠিকমতো, বুকের ভেতর ধরা পড়েছে এক অদৃশ্য ঝড়। গলার নিচে জমে থাকা শ্বাস আর ছটফট করা স্পর্শের আতঙ্ক মিলেমিশে ওকে নিঃশেষ করে দিচ্ছে। ঠিক তখনই সে অনুভব করল, কেনিথের উত্তপ্ত নিঃশ্বাস যেন আগুনের মতো এসে পড়ছে ওর গালের পাশে, ঠোঁটের কাছে। শ্বাসের তীব্রতা এত বেশি, এত কাছে, যেন সে নিঃশ্বাস নয়, ওকেই স্পর্শ করে ফেলছে। আনায়ার ঠোঁট কিঞ্চিত কেঁপে উঠল। গলা শুকিয়ে চৌচির হয়ে গিয়েছে। ঢোক গিলতে চায়, কিন্তু গলার ভেতর কেবল জমাট ভয়, আতঙ্ক। তার মনে হচ্ছে কেনিথ নিজের মুখটা ক্রমাগত তার দিকে এগিয়ে আনছে, ধীরে, মগ্ন, অথচ নিয়ন্ত্রণহীন এক আকর্ষণে। আনা চোখ খুলে তাকাতে পারছে না। সাহস হচ্ছে না তার। যদি চোখ খোলার পর বাস্তবটা তার ভাবনার চেয়ে আরো বেশি ভয়ঙ্কর হয়? যদি সত্যিই কেনিথ এতটা কাছে চলে আসে? হঠাৎ করেই সে কেঁপে উঠল। তীব্র শিহরণ সারা দেহ বেয়ে নেমে গেল। আনা স্পষ্ট বুঝল, কেনিথ তার ঠোঁটে আঙুল ছুঁয়ে দিয়েছে। আনায়ার নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে। হৃদকম্পন এত জোরে হচ্ছে যেন বুকের খাঁচা ভেঙে বেরিয়ে আসবে। ঠোঁটের কোণে হালকা ঘাম জমেছে। সে নিজেকে স্থির রাখতে পারছে না, এমনকি ভেতরের কাঁপনটাও আর লুকানো যাচ্ছে না। এই মুহূর্তে আনা খুব ভালো করেই জানে সে আর নিজের মাঝে নেই। শরীর, মন, অনুভব, সব যেন কেনিথের একটুখানি আঙুলের ছোঁয়াতেই বিদ্যুতের ঝলকের ন্যায় ঝলসে উঠছে। আর সেই ঝলসানো অনুভূতি তাকে ক্রমাগত গলিয়ে দিচ্ছে, নিঃশেষ করে দিচ্ছে ধীরে ধীরে। এমন মুহূর্তে হঠাৎই সে টের পেল কেনিথের উষ্ণ নিঃশ্বাসটা আরো ঘন হয়ে পড়ছে। আগুনের ন্যায় উত্তপ্ত, একদম তার গালের পাশে, ঠোঁটের ঠিক কাছেই যেন থেমে রয়েছে। সে বুঝে ফেলল কেনিথ তার মুখটা এবার আরো এগিয়ে এনেছে। এই অনুভবেই যেন বুকের নিচে গড়ে ওঠে এক নিঃশব্দ বিস্ফোরণ। আনায়ার গলা শুকিয়ে চৌচির। গলার গভীরে জমে থাকা বাতাসটাও বেরোতেই পারছে না। একই সময় তার শরীর শিউরে উঠল আরও এক অজানা শিহরণে। কেননা সে স্পষ্ট বুঝতে পারল কেনিথ তার ঠোঁটে আলগোছে নিজের আঙ্গুল নাড়ছাড় করতে শুরু করেছে। এই স্পর্শটাও অস্থির কিংবা বেপরোয়া নয়, বরং এটি আরও বেশি গভীর, মন্থর, একটা প্রগাঢ় আবেশে পরিপূর্ণ। আঙুলটা ঠোঁটে থেমেছিল খানিকক্ষণ, তারপর আবারও ধীরে ধীরে নড়চড় শুরু হয়। শব্দ ছাড়াই উজ্জীবিত হচ্ছে কেনিথের প্রতিটি অনুভব। ঠোঁটের ওপর নিঃশব্দে, তবুও দহনময়। অথচ আনায়ার সমস্ত অনুভব অবশ হয়ে গেল। চোখের কোণ কেঁপে উঠল। দেহের ভেতরটা থরথর করে উঠছে বারবার। সে নিজেকে আটকে রাখতে পারছিল না। অজান্তেই দুই হাতে চেপে ধরল চাদর। বুকের নিচে জমে থাকা কাঁপন যেন বাইরে বেরিয়ে আসতে চাইছে। ঠিক সেই মুহূর্তে কেনিথের প্রচণ্ড ভারী কণ্ঠে বলে উঠল, হোয়াই আর দে সো সফট? ইট শট টু মাচ। দে আর মেকিং মি ক্রেভ হেয়ার টেস্ট। কেনিথ এটুকু বলেই থেমে যায়। এদিকে আনায়ার এহেন কথা শুনতাই আকস্মিক চোখ খুলে যায়। পুনরায় মুখোমুখি হয় কেনিথের নেশা মাখানো চোখজোড়ার। একই সময় কেনিথ মাতাল স্বরে আবারও বলে, ক্যান আই বাইট দেম, জাস্ট ওয়ান্স? বিস্ময় আনায়ার চোখ ছানাবড়া। আকস্মাৎ ঢোক গিলে ভাবতে লাগে, এসব কি হচ্ছে? কেনিথের হাবভাব মোটেও সুবিধার নয়। আনা সুযোগ বুঝে তার ঠোঁট কামড়ে চেপে ধরে। কেনিথের দিকে করুণ চোখে তাকিয়ে মনে মনে আওড়ায়, ওহ খোদা, তুলে নেও আমায়। আর এভাবে বাঁচা সম্ভব না। এদিকে কেনিথ ওর কাজে খানিকটা কপাল কুঁচকে ফেলে গাম্ভীর্যের সাথে বলে ওঠে, হুশ তারা, মাই ব্লাড, ডোন্ট বাইট দেম লাইক দ্যাট।
দোজ লিপস আর মাইন টু টেস্ট, অনলি আই গেট টু বাইট দেম। আনা কেনিথের কথায় আরো বেশি ঘাবড়ে যায়। অস্থির হয়ে আকস্মিক কয়েকবার ঢোক গেলে একই সাথে নিজের ঠোঁট আরো শক্তভাবে চেপে ধরে। তৎক্ষণাৎ কেনিথেরও চোখ মুখ কুঁচকে যায়। কিপ ডুইং দ্যাট, অ্যান্ড আই শোয়ার আই ম গোয়িং টু ডু সামথিং ব্যাড। কেনিথের এ কথাতেও আনা নির্লিপ্ততা। সে কি করবে না করবে কিচ্ছু মাথায় আসছে না। ওদিকে কেনিথ তাকে প্রতিনিয়ত ঘাবড়ে দিচ্ছে একের পর এক অদ্ভুত শিহরণ জাগানো কথাবার্তা বলে। ইউ রিয়েলি ওয়ান্ট টু বি কিস দ্যাট ব্যাডলি, হা? কিপ বাইটিং দ্যাট লিপ এন্ড আই ল মেক ইউ বেগ। আনায়ার কিছু করতে চেয়েও যেন কিছুই করতে পারছে না। উল্টো পুরো শরীর আকস্মাৎ কাঁপতে শুরু করেছে, যা কেনিথ স্পষ্ট অনুভব করে। ইউ আর ট্রেম্বলিং আনা, ইজ ইট ফিয়ার অর ইজ ইট দ্য ওয়ে আই মেক ইউ ফিল? আই নো ইউ আর ট্রেম্বলিং মাই ব্লাড, বাট আই ওয়ান্ট টু সি হাউ মাচ ইউ ক্যান টেক। আনা আবেশে চোখ বুজে ফেলে। এর চেয়ে বেশি কিছু করার সাহস তার নেই। আর এটা দেখলাত্রই কেনিথ আবারও বলে, আর ইউ স্কেয়ার্ড? ইফ আই স্টার্ট কিসিং ইউ নাও আই ওয়ন্ট স্টপ আনটিল ইউ আর ব্রেথলেস এন্ড ট্রেম্বলিং ইন মাই আর্মস। আই ওয়ান্ট টু গেট লস্ট ইন দ্য ওয়ার্মথ অফ ইউর কিস। হেই ব্লাড প্লিজ সে সামথিং, আই কান্ট ওয়েট এনি লঙ্গার। আনা এবারও কিছু বলে না। এদিকে কেনিথ আনায়ার দিকে তাকিয়ে থাকতে থাকতেই যেন কিছুটা বিরক্ত হলো। পাশে মুখ ফিরিয়ে আকস্মাৎ হাই তুলে আনায়ার গলার ভাঁজে মুখ গুজে দেয়। আমি তোর শরীর নয়, আত্মাকে ছুতে চাই। যে নিজেকে এখনো জানেনি আমি তাকে জানতে চাই। এবার আনায়ার কপাল আকস্মিক কুঁচকে যায়। মনে মনে কিছুটা বিরক্ত আর হতাশার সাথে আওড়ায়। শরীর পর্যন্ত কি কম ছিল নাকি এখন আবার আত্মাকেও ছুতে চাচ্ছে? ও খোদা ঠাডা, আমার মাথার উপর ফালাও। এরই মাঝে আনা টের পায় কেনিথের আর কোনে সারা শব্দ নেই। কেনিথের ঘুমের উপক্রম হয়েছে ভেবে আনা মনে মনে দারুণ খুশি। ঠিক এতক্ষণ পর এসে সে শান্তিতে ভারী শ্বাস ফেলল। অনুভব করতে লাগলো তার নিজের গলায় আছড়ে পড়া কেনিথের সকল ভারী নিঃশ্বাস। আনা ভেবেই নিয়েছে কেনিথ হয়তো ঘুমিয়ে পড়েছে। যাক, অবশেষে বাঁচা গেল। আনা এই কথা বলেই কেনিথকে আলতো হাতে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করে। তবে খুব বেশি একটা লাভ হয় না। দুবার ধাক্কা দিতেই কেনিথ নড়েচড়ে ওকে আরো শক্তভাবে জড়িয়ে ধরে। এতে আনা কিছুটা বিরক্ত হলেও নিরাশ হয় না। সে কিছুক্ষণ এভাবেই থাকার সিদ্ধান্ত নেয়। আর কিছুক্ষণ পর কেনিথের ঘুম গভীর হলে সহজেই নিজেকে ছাড়িয়ে নিতে পারবে, এই আশায় আনা আরও কিছুটা সময় ওভাবেই চুপচাপ শুয়ে থাকে। কিন্তু এটা মোটেও তার কাছে সহজ কোনো বিষয় নয়। কেনিথের উত্তপ্ত শরীর আর এলোমেলো চুলে, সব মিলিয়ে তার অবস্থা ঘেমে অস্থির, বেহাল। এরই মাঝে আনা এক অদ্ভুত ঘটনার সম্মুখীন হয়। আচমকা সে অনুভব করে তার গলার ভাঁজের কিছুটা জায়গা ভেজা ভেজা লাগছে। আনা হঠাৎ ভেবে পায় না হঠাৎ পানি কোথায়। আনা ভাবতে ভাবতেই আকস্মিক চমকে ওঠে। কেনিথ কি কাঁদছে? এটা কি হয়? আদৌ কি এসব সত্যি? আনা সিলিং এর দিকে চোখ পিটপিট করে তাকিয়ে থাকে। কিঞ্চিত ঢোক গিলে তার মুক্ত হাতটা ধীরে ধীরে কেনিথের ঘাড়ের উপর আলতোভাবে রাখে। শীতল কণ্ঠে নিম্নস্বরে বলে, আপনি কি কাঁদছেন? আনায়ার আর কিছু বলার সুযোগ হয় না। আকস্মাৎ কেনিথের বাচ্চাদের মতো কান্না জুড়ে দেওয়ার আওয়াজে সে একদম থতমত খেয়ে যায়। এসব কি হচ্ছে? সে তার জীবনের ইতিহাসে কেনিথকে কখনো এভাবে কাঁদতে দেখেনি। শুধু এভাবে কেন? কেনিথকে তো সে কখনো কাঁদতেই দেখেনি। আনা চোখ পিটপিট করে ঢোক গেলে। এরই মাঝে কেনিথ অস্ফুট স্বরে বলতে শুরু করে, আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না আনা, আই ওয়ন্ট লেট ইউ গো। ইউ আর জাস্ট মাইন নাও এন্ড ফরএভার। তোকে ছাড়া আমার সব দিন মরুভূমির মতো। আমার শ্বাস নিতেও প্রচণ্ড কষ্ট হয়। তোকে ছাড়া আমি কিছু ভাবতে গেলেই আমার দম বন্ধ হয়ে আসে। প্রতিবার যখনই আমি তোর কথা ভেবেছি আই ফিল লাইক আম লস মাই কন্ট্রোল। আই ম অ্যাডিকটেড টু ইউ তারা এভরি মোমেন্ট এভরি সেকেন্ড। আই জাস্ট নিড ইউ, ইউ ভ টোকেন ওভার মাই এন্টায়ার এক্সিস্টেন্স। ইউ আর নট জাস্ট ইন মাই হার্ট, ইউ আর মাই সোল। ইউ আর মাই অবসেশন, মাই ম্যাডনেস, মাই ব্লাড, মাই লাইফ, মাই এভরিথিং। কেনিথ থেমে থেমে একের পর এক নিজের কথাগুলো আওড়াতে লাগল। এদিকে আনা সম্পূর্ণ স্তব্ধ, হতভম্ব। কেনিথের চোখের পানিতে তার গলা ভিজে সিক্ত হয়ে গিয়েছে। তবুও কেনিথের পাগলামি থামছে না। এদিকে একটা পর্যায়ে গিয়ে আনা নিজেই আকস্মাৎ ফুপিয়ে উঠল। তার চোখের কোণে জমে থাকা জল আকস্মিক গড়িয়ে যেতে লাগল। নিঃশব্দের কান্নার বেগ আরও বেড়ে উঠল। কেনিথের ঘাড়ের উপর ছড়িয়ে থাকা চুলগুলোর মাঝে আনা হাত গলিয়ে শক্ত করে আঁকড়ে ধরে। একই সময় কেনিথ আবারও বাচ্চাদের মতো ক্রন্দন স্বরে বলে উঠল, আমি জানি তোর আমাকে ভালোবাসার মতো কোনো কারণ আর অবশিষ্ট নেই। আমাকে হয়তো পুরোপুরি কখনো ক্ষমাও করা যায় না। কিন্তু আমি চাই তুই আমাকে ভালোবাসো। অনেক বেশি, অনেক অনেক বেশি। যতটা আমি তোকে ভালোবাসি ঠিক তার চেয়েও অনেক বেশি। আই ডোন্ট জাস্ট ওয়ান্ট ইউ, তারা আই নিড ইউ। আই কান্ট ব্রেথ উইথাউট ইউ। ইউ হ্যাভ বিকাম মাই লাইফ, মাই এভরিথিং।
তুই আমাকে ছেড়ে গেলে আমি কখনোই ভালো থাকতে পারবো না। যদি আমায় নিজের শত্রু ভাবিস তবে তাই ঠিক। তবুও নিজেকে আমার থেকে দূরে রেখে প্লিজ আমাকে এত বড় শাস্তি দিস না, বাঁচব না আমি তোকে ছাড়া। বুঝিস না কেন? আমায় একটু বুঝলে কি ক্ষতি হয়? কখনো আমায় বোঝার চেষ্টা করিস না, তুই অনেক পচা, অনেক বাজে। না না, তুই না, আমি খারাপ। তুই অনেক ভালো। আমার তোকেই লাগবে। কেনিথ নিজের মতো আওড়াতে আওড়াতেই হঠাৎ টের পায় সে ব্যতীত আরো কেউ কান্না করছে। নিমিষেই সে চুপ হয়ে যায়। মুখ তুলতেই ঘোলা ঘোলা চোখে আনায়ার কান্নামাখা মুখটা দেখে তার কপাল কুঁচকে যায়। আনায়ার হাত তখনও কেনিথের ঘাড়ের চুলগুলোর মাঝে নিবন্ধ। এদিকে কেনিথ তার এক হাত আনায়ার গালে আলতোভাবে রেখে বলল, তুই কাঁদছিস কেন? আমি তোকে কোথাও কষ্ট দিয়েছি? আমার জন্য কোথাও ব্যথা পাচ্ছিস? সরে যাব। কেনিথ সরে আসতে নিলে আনা আকস্মিক ওকে নিজের দুহাতে আঁকড়ে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে। এবার যেন কেনিথ কিছুটা ভড়কে যায়, আনা ওকে একদম নিজের সাথে মিশিয়ে জড়িয়ে রাখে। কেনিথ কিছুটা নড়েচড়ে ওর মুখ তুলে তাকায়। আনায়ার নাকের ডগার সংলগ্নে তার নাকের ডগা সম্পূর্ণ লেগে রয়েছে। আনা চোখ দুটো বুজে রেখে অনবরত ফুপিয়ে কেঁদে চলেছে। এমন মুহূর্তে কেনিথ এসব দেখে কিছুটা উদ্বিগ্ন স্বরে বলল, কি হয়েছে ব্লাড? এত কাঁদছিস কেন? আনায়ার কান্না থামবার কোনো নাম নেই। উল্টো সে ফুপিয়ে আওড়াতে লাগল, আর কখনো ছেড়ে যাব না আপনাকে। প্রমিজ করছি যেভাবেই হোক না কেন বাকিটা জীবন সবসময় আপনার পাশেই থাকব। আর কখনো কোনো অভিযোগ রাখব না। আমি চেষ্টা করব আপনাকে ভালোবাসার। হয়তো আমি লোভী কিংবা স্বার্থপর, না কি কিছু জানি না আমি, কিন্তু আমি ভালো থাকতে পারছি না আপনাকে ছাড়া। ঘুরে ফিরে সবসময় শুধু আপনার চিন্তাই মাথায় ঘুরতে থাকে। আর প্রতিবার আমি ভালোবাসি আপনাকে। আনায়ার বলতে বলতে দম ফুরিয়ে এসেছে। অস্থিরতায় হাত পা কাঁপছে। সর্বশেষ কথাগুলো বলতে গিয়েও অনবরত ঢোক গিলেছে। কথাগুলো যেন তার গলায় বারবার জমাট বেঁধে আটকে যাচ্ছিল। তবে শেষমেশ নিজের অভিব্যক্তি সম্পূর্ণ হলেই সে আবারও ফুপিয়ে কেঁদে উঠল। এর মাঝে কেনিথ ওর দিকে তাকিয়ে থাকতে থাকতেই নিজেও কেঁদে উঠল। কেনিথ কান্নার আওয়াজ আনা চোখ খুলে স্তব্ধ হয়ে তাকায়। চোখ পিটপিট করে কিছুক্ষণ কেনিথের বাচ্চাদের মতো কাঁদতে দেখে বলে, এখন আবার আপনি কেন কাঁদছেন? বললামই তো আমি আর ছেড়ে যাব না আপনাকে। কেনিথ কাঁদতে কাঁদতে জবাব দেয়, তুই কাঁদছিলি বলেই তো আমি কাঁদছি। এবার যেন আনা কিছুটা বিরক্ত হয়। বিরক্তিতে তার চোখ ছোট ছোট হয়ে আসে। কিছুটা হতাশা মিশ্রিত কণ্ঠে কেনিথের উদ্দেশ্যে বলে, হয়েছে, আর কাঁদতে হবে না। আমাকে ছেড়ে দিন। আপনি ঘুমিয়ে যান, আমারও ঘুম পেয়েছে। যেতে হবে। আনায়ার যাওয়ার কথা শোনামাত্রই কেনিথের কান্না থেমে যায়। আনায়ার দিকে অদ্ভুত শীতল চোখে তাকিয়ে থাকতে থাকতেই আচমকা ওকে শক্তভাবে জড়িয়ে ধরে। আনা কিছুটা কপাল কুঁচকে বলে, কি হলো? আবার এমন করছেন কেন? কেনিথ পাশে একবার তাকিয়ে ঝড়ের বেগ বোঝার চেষ্টা করে। এখনো পুরোদমে ঝড় বয়ে চলেছে। কেনিথ পুনরায় আনায়ার দিকে তাকিয়ে ইনোসেন্ট বাচ্চার মতো করে বলে, বাহিরে ঝড় হচ্ছে। হুম তো, আমার ঘুম আসবে না। আনা চোখ পিটপিট করে তাকায়। আপনি কি ভয় পাচ্ছেন? না, তবে আমার তোকে লাগবে। আনা কিছুটা আমতা আমতা করে বলে, হুম ঠিক আছে। আমি পাশের ঘরেই আছি। কোনো প্রয়োজন পড়লে। না, আমার তোকে এখানেই লাগবে। আমার কাছেই লাগবে। আনা ঠোঁট ভিজিয়ে ঢোক গেলে। কেনিথের ভাবভঙ্গি অভিব্যক্তি কোনোটাই সুবিধার নয়। কিছুটা ঘাবলা মনে হচ্ছে। তবে এটাও ভাবছে এমন জ্বরের ঘোরে আবার তেমন কিসের ঘাবলা থাকতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি এখানেই, এই রুমেই থাকব। কিন্তু আগে আমায় ছেড়ে তো দিন। প্রমিজ করছি আমি এই রুম থেকে যাব না। আমি তা বলিনি, আমি বলেছি তোকে এখানে থাকতে মানে আমার সাথে এভাবেই। কেনিথের অভিব্যক্তি আনায়ার কাছে স্পষ্ট। সে কোনোমতে নিজেকে সামলে নিয়ে বলল, দেখুন আপনার মাথা ঠিক নেই। আপনি প্লিজ আর কোনো পাগলামি। আনায়ার কথা আর শেষ হলো না। বরং কেনিথকে ধাক্কা দিয়ে সরে যেতে নিলে এক বিপত্তি আভাস পেয়ে সে বিস্ময় সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। আনা সরে যেতে নিলেই কেনিথ নড়েচড়ে ওকে শক্তভাবে আঁকড়ে ধরে। আর ঠিক তখনই হঠাৎ করেই আনায়ার টের পায় কেনিথের পরনের তোয়ালেটা ঢিলে হয়ে এসেছে। একরকম নেমে যাওয়ার উপক্রম। মুহূর্তেই ওর চোখ মুখ শুকিয়ে যায়, কণ্ঠ চেপে আসে। আতঙ্ক আর লজ্জার তীব্র ঢেউ যেন ওকে একত্রে আছড়ে ফেলে। আনা চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। ঠোঁট শুকিয়ে যায়, চোখের কোণ কেঁপে ওঠে মৃদুভাবে। তৎক্ষণাৎ কেনিথ ওর অভিব্যক্তিতে কপাল কুঁচকে জিজ্ঞেস করে, কি হলো? আনা ঢোক গিয়ে কেনিথের দিকে তাকায়। ঠোঁট ভিজিয়ে চাপা স্বরে বলে, আপনার তোয়ালেটা খুলে যাচ্ছে। আমাকে ছেড়ে দ্রুত ওটাকে সামলান। আনায়ার কথা শুনে নিমিষেই কেনিথের অভিব্যক্তি পরিবর্তন হয়। সে অদ্ভুতভাবে মুচকি হেসে বলে, একেবারে খুলে ফেলি? এ কথা শুনে আনায়ার চোখ বিস্ময় ছানাবড়া। অনেকটা চেঁচানো স্বরে বলে ওঠে, কি?
কেনিথ আনায়ার কথায় আবারও দুষ্টু হাসিতে মেতে উঠে আনায়ার চোখে চোখ রেখে শীতল কণ্ঠে বলে, তোরও সুবিধা হবে সাথে আমারও। কি বলিস, খুলেই ফেলি। আনা বিস্ময় অস্বস্তিতে কেঁদে ফেলার উপক্রম। আর ঠিক সেই মুহূর্তে কেনিথ নিজের কথা শেষ করা মাত্রই আকস্মাৎ মুচকি হেসে আনায়ার ঠোঁট আঁকড়ে ধরে। একই সাথে আনা বেশি কিছু করে ফেলার পূর্বেই কেনিথ ভারী দুটো কম্বল এক হাতে টেনে তাদের মাথা সহ সম্পূর্ণ ঢেকে ফেলে। ইউর লিপস আর ট্রেম্বলিং উইথ ডিসায়ার। ইট এক্সাইটস মি মোর দ্যান এনিথিং এলস। অর্থ, তোর ঠোঁট ইচ্ছার কারণে কাঁপছে। এটা আমাকে সবকিছুর চেয়েও বেশি উত্তেজিত করে। সারা রাত্রি ঝড়ের শেষে প্রায় অনেকটা বেলা হবার পর সূর্যের দেখা মেলে। সেই সূর্যের কিরণ আনায়ার রুমের কাচের জানালা ভেদ করে আনায়ার ঘুমন্ত মুখশ্রীতে আছড়ে পড়েছে, যার দরুন আনা তার ঘুমের মাঝেই চোখমুখ কিছুটা কুঁচকে ফেলে। ঘুমাতেও অস্বস্তি হচ্ছে। এমনিতেও যেন আজ তার ঘুমটা মোটেও পুরো হয়নি। সব মিলিয়ে ঘুমের ঘোরেই সে বিরক্ত হয়ে উঠেছে। কিন্তু ততক্ষণেই আনায়ার অর্ধচেতন মস্তিষ্ক আনায়াকে জানান দেয় তার তো এলোবেলা করে ঘুমানোর কথা নয়। তাকে ঘুম থেকে উঠতে হবে ভোর সকালে। এরপর ইনায়ার দেখভাল, রান্না করা সহ কত কাজ, অথচ সে এখনো বিছানায়। আনা ঘুমের ঘোরেই উদ্বিগ্ন হয়ে ওঠে। শোয়া হতে উঠে বসার নিয়তে নড়চড় করতেই তার অনুভব হয় যে সে একটু নড়াচড়া করতে পারছে না। হাত পা যেন অবশ হয়ে রয়েছে। কেউ যেন তাকে আঁকড়ে নিজের সাথে আটকে রেখেছে। নিজের উপর এক বর্ষর ভরও অনুভূত হয় তার। একই সাথে সে টের পায় তার শরীরের প্রচণ্ড ব্যথা। ব্যথার চোটে সমস্ত শরীর নিস্তেজ হয়ে বিছানার সাথে লেগে রয়েছে। আনা চোখ বুজে সবকিছু অনুভব করতে করতেই অকস্মাৎ চমকে নিজের বন্ধ চোখজোড়া খুলে ফেলে। শুরুতেই সে কিছু বুঝে উঠতে পারে না সে আদতে কোথায় রয়েছে, কিন্তু উপর দিকে আর আশেপাশে চোখ বুলিয়ে বুঝতে পারে এটা তারই ঘর। তবে যেই না নিজের গলার ভাঁজে কেউ মুখ গুজে তার কোমর পেঁচিয়ে নিজের সাথে আঁকড়ে ধরে ঘুমাচ্ছে, তা টের পায় তখনই যেন আনায়ার হুঁশ উড়ে যায়। তার অস্থির মন উদ্বিগ্ন হয়ে ভাবতে থাকে, এটাকে? ঠিক তখনই আনায়ার গত রাতের কথা ধীরে ধীরে মনে পড়তে লাগে। এখন যেন সবকিছুই তার চোখে ভাসতে শুরু করেছে। সে কম্বলের নিচে নিজেদের অবস্থান বোঝার চেষ্টা করতেই আনা লজ্জা আর তীব্র অস্বস্তিতে চোখমুখ খিচে বন্ধ করে নেয়। নিমিষেই তার সর্বস্ব কুঁকড়ে যায়। মনে মনে চিৎকার করে আওড়ায়, এটা কি করলাম আমি? কিছুক্ষণ এভাবেই অতিবাহিত হবার পর আনা ধীরে ধীরে পুনরায় চোখ খুলে ফেলে। সে কেনিথের জন্য না নিজের শরীর নড়চড় করতে পারছে, না মাথাটা এদিক সেদিকে নিতে পারছে। কেনিথের বাঁধন এতই শক্ত যে তা থেকে এই মুহূর্তে আনায়ার মুক্তি পাওয়া অসম্ভব প্রায়। তৎক্ষণাৎ আনা গলা শুকিয়ে এলো। ভাবতে শুরু করলো এখান থেকে কিভাবে নিজেকে উদ্ধার করবে। কেনিথ উপর হয়ে তার গলায় মুখ গুজে রাখায় ওর চেহারাটাও দেখা যাচ্ছে না। এরই মাঝে আনা টের পেল কেনিথ নড়ে উঠেছে। এর মানেও জেগে যাচ্ছে। হায় হায়, এমনটা হলে আনা এই অবস্থায় কিভাবে কেনিথের মুখোমুখি হবে? সম্ভব নয়, কোনো মতেই সম্ভব নয়। আনা এই ভেবেই পুনরায় ঘুমানোর ভান করতে লাগে। চুপচাপ চোখ দুটো বুজে নিয়ে অবচেতনের ন্যায় শুয়ে থাকে। এদিকে কেনিথের ঘুম ধীরে ধীরে ভেঙে যায়। আনায়ার গলার ভাঁজ থেকে মুখ তুলতেই কপাল অনেকটাই কুঁচকে যায়। ঘুমের ঘোরে চোখ পিটপিট করে আনায়াকে দেখতে থাকে, অতঃপর নিজেদের অবস্থা ও অবস্থান বোঝা মাত্রই বিস্ময় চোখ বড় বড় করে তাকায়। ওদিকে আনা চোখ বুজে চুপটি করে সব বোঝার চেষ্টা করছে। শুরুতে নিয়ত ছিল কেনিথ ওঠার আগেই সে চলে যাবে। কিন্তু এখন যেহেতু কেনিথ উঠেই গিয়েছে, তাই আপাতত তার আশা কেনিথ যেন নিজেই সুন্দর মতো চলে যায়, তবেই সে প্রাণ খুলে শ্বাস নিতে পারবে। কিন্তু এমন কিছুই ঘটে না। কেনিথ নিজের হাত শুরুতে আনায়ার পিঠ থেকে সরিয়ে নিলে আনায়ার মনে কিছুটা আশ্বাস জাগে। কিন্তু কেনিথ সেই আশ্বাসকে ভেস্তে দিয়ে অকস্মাৎ আনায়ার কোমর জড়িয়ে শুয়ে পড়ে। একই সাথে নিজের মুখ গুজে দেয় আনায়ার গলার ভাঁজে। কেনিথের এহেন কাণ্ডে আনা বিস্মিত। বিস্ময় আকস্মিক নিজের চোখজোড়া খুলে যায়। মনে মনে ভাবতে শুরু করেছে কাল রাতের জ্বরটা কি আদৌ সত্য ছিল, নাকি ওটা কেনিথের পরিকল্পনা। পরক্ষণেই মনে হয় জল তো যথেষ্ট ছিল। সে জ্বরে তারই রার দশা হয়েছিল। তবে কেনিথ কেন এখন এমনটা করছে? হিসেবে তো তার নিজেরও অবাক হওয়ার কথা। আনা ঠোঁট ভিজিয়ে আবারও ঢোক গেলে। এরই মাঝে কেনিথ আনায়াকে আরেকটু অপ্রস্তুত করে তুলতে ওর গলার ভাঁজে ঠোঁট ছুঁয়ে ফিসফিসিয়ে আওড়াতে লাগলো, হাউ ডু ইউ ফিল নাও? তারা মাই ব্লাড। আনা অকস্মা কেঁপে উঠল। কেনিথ জেগে রয়েছে, এখন কি করবে সে? এদিকে আনা হতে কোনো উত্তর না আসায় কেনিথ কিঞ্চিত মুচকি হাসল। আই নো ইউ ফিল মাই ব্রেথ অন ইউর নেক, জাস্ট ইমাজিন হোয়াট কামস নেক্সট। এই বলেই আচমকা আনায়ার গলার ভাঁজ থেকে কেনিথ নিজের মুখ তোলে। আর অমনি আনা নিজের চোখ বুজে নেয়। কেনিথ তা দেখোমাত্রই আরও কিছুটা মুচকি হাসে। আনায়ার একদম মুখ বরাবর নিজের মুখ এনে বলতে লাগে, আর কত অভিনয় করবেন? যত যাই বলেন, নারী যে অভিনয় সত্যিই সেরা তা আমি আপনাকে না দেখলে কখনোই বুঝতে পারতাম না।
এটুকু বলতে না বলতেই সে আনায়ার ঠোঁট আলতোভাবে চুমু খেয়ে নেয়। তৎক্ষণাৎ আনা কিঞ্চিত ঢোক গিল, চোখ খুলে ফেলে এবং মুখোমুখি হয় শয়তানি হাসিতে, মুচকি মুচকি হাসতে থাকা কেনিথের। কেনিথের এহেন হুটহাট কাণ্ডে আনা স্তব্ধ, বিস্মিত। নিজের এত কাছে কেনিথকে পেয়ে আনা কিছুটা ইতস্তত বোধ করছে। অস্থির হয়ে ঠোঁট চেপে কেনিথের নজর থেকে নিজেকে সরানোর পায়তারা করছে। কেনিথ সবই নিজের সূক্ষ্ম নজরে পর্যবেক্ষণ করল এবং শেষমেশ আলতো হেসে বলল, লজ্জা পাচ্ছিস? আনা কিছু বলে না, দাঁত খিচে চুপচাপ কেনিথের দিকে তাকিয়ে থাকে। আনায়ার এহেন অবস্থা দেখে কেনিথের যেন আরো হাসি পেল। তবে এবার সে না হেসে খানিকটা গম্ভীর্যের সাথে বলল, তোর আপত্তি না থাকলে চল আবার শুরু করি। কেনিথ এহেন কথা শোনা মাত্রই আনা বেসংখেল। তড়িৎ কিছুটা একটা বলার চেষ্টা করতে লাগল। দে দে দে। আনা কিছু বলে ওঠার আগেই কেনিথ ওর কোমরটা আরেকটু শক্ত করে চেপে ধরে, নিজের সাথে সম্পূর্ণ মিশিয়ে নিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ বলো জান, আর কি চাই তোমার? আরও কিছু কি দেবার বাকি রয়েছে আমার? কেনিথ এমন আলাভোলা চেহারা বানিয়ে উল্টোপাল্টা কথার ইঙ্গিতে আনা আরও ঘাবড়ে যায়। হাত পা নিস্তেজ হয়ে পড়ে নিমিষেই। কোনো মতেই বুঝতে পারছে না যে সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না কোনো। তবে সে নিজেকে যথাসাধ্য সামলে নিয়ে আবারও বলল, দে দে দেখুন। বলো মাই ব্লাড, আমার কি তোমার আরও কিছু দেখার বাকি রয়েছে? আমার জানা মতে তো আমি সবটাই দেখে নিয়েছি, রাইট? এবারও আর আনা নিজের কথা সম্পূর্ণ করতে পারে না। কেনিথ দুহাতে আনায়ার কোমর পিঠ জড়িয়ে নেয়। তার কাজকর্ম অভিব্যক্তি এমন যে সে পারলে আনায়ার মধ্যখানে প্রবেশ করতে চাইছে। একদিকে দুটো অনাবৃত দেহ মিলেমিশে একাকার, স্পর্শকাতর স্থানসহ সর্বশে একে অন্যের ত্বক লেগে রয়েছে। আবার গায়ের উপর দুটো মোটা কম্বল এলোমেলো হয়ে ছড়িয়ে। আর এদিকে কেনিথ দুষ্টুমি মাখা সকল কথায় আনা আরও ভড়কে গিয়েছে। আনা অপ্রস্তুত হয়ে গেলে তৎক্ষণাৎ কিছু একটা মনে পড়তেই তার চোখমুখ চোয়াল শক্ত হয়। কেনিথের দিকে দৃঢ় চোখে তাকিয়ে বলে ওঠে, আপনার না জ্বর এসেছিল? কেনিথ আলতো স্বরে জবাব দেয়, তো। আপনার সব মনে আছে? আনায়ার এহেন সন্দিহান অভিব্যক্তিতে কেনিথ আচমকা হেসে ফেলল। নিজের বড় বড় চুলগুলো এলোমেলো হয়ে নিচের দিয়ে ঝুঁকে পড়ায় মাথা নাড়াচাড়া করে সরানো চেষ্টা করল। তবে কোনোমতেই আনায়াকে ছাড়ল না। এদিকে কেনিথের হাসির কারণ আনায়ার কাছে স্পষ্ট নয়। কেনিথ জ্বর তো মিথ্যে ছিল না, তবে হাসছে কেন? কোনোভাবে বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধানোটাও কি তার পূর্ব পরিকল্পনা ছিল? মাঝরাতের তেমন কিছু ঠিক মনে নেই, তবে শেষ রাতেরটা। এহেম এহেম। কেনিথ খানিকটা কেসে উঠে শয়তানি ভঙ্গিতে তির্যক মুচকি হেসে আনায়াকে চোখমা রল। ওদিকে আনায়ার যেন এবার কিছুটা মেজাজ খারাপ হলো, কড়া কণ্ঠে অবাক সুরে কেনিথকে জিজ্ঞেস করল, তবে এসব আপনার পূর্বপরিকল্পিত ছিল? পুরোপুরি বলা চলে না, তবে কিছুটা। মানে? আমার টার্গেট ছিল আজ যেভাবেই হোক কিছু একটার ব্যবস্থা করেই যেতেই হবে, কিন্তু এটা ভাবিনি যে হঠাৎ জ্বরে পড়ে সবকিছু এত সহজে হয়ে যাবে। কেনিথ এটুকু বলে ঠোঁট কামড়ে হাসতেই আনা বিরক্তিতে চোখ ছোট ছোট করে ফেলল। তাই বলে এভাবে কেউ বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধাবে? আবার রাতে আমি নিজেই চুল মুছতে বলে গিয়েছিলাম, অথচ আপনার চুল ভেজা ছিল কেন? হুশ আক্কেল থাকে কই আপনার? আমি সহস্রবার বৃষ্টিতে ভিজতে রাজি, সহস্রবার জ্বর বাঁধিয়ে পড়তে রাজি, যদি জানি শেষ রাতে তোকে ঠিক এভাবে কাছে পাবো। অদ্ভুত স্বরে কেনিথ কথা বলামাত্রই কিঞ্চিত মুচকি হেসে ফেলল। ওদিকে আনা স্তব্ধ চোখ তার দিকে তাকিয়ে। আনায়ার হাবভাবে কেনিথের যেন আরো বেশি হাসি পেল। অমনি সে আবার অবুঝের মতো জিজ্ঞেস করল, আমার না হয় জ্বরের ঘোরে তেমন কিছু মনে নেই, কিন্তু তোর তো নিশ্চিত সব মনে রয়েছে। প্লিজ বল না, কাল রাতে কি হয়েছে? কেনিথের উদ্দেশ্য ছিল আনায়াকে আরেকটু অস্বস্তিতে ফেলে দেওয়া। আর ঠিক তাই হলো। আনা অস্বস্তিতে বিরক্ত হয়ে চোখমুখ খিচে নেয়। কেনিথকে জোরে ধাক্কা দিয়ে সরাতে চায়, কিন্তু কেনিথের শক্তির সাথে পেরে ওঠে না। সরুন অসভ্য লোক। আয় হায়, আমি কি সভ্য নই? কোন কালে সভ্য ছিলেন আপনি? সরতে বলেছি, দ্রুত ছেড়ে দিন আমায়। অনেক কাজ বাকি আমার। এত বেলা হয়ে গিয়েছে, আমি কখন কি করব? কেনিথ একবার পাশে মুখ ফিরিয়ে দেওয়ালের দিকে তাকিয়ে ঘড়িতে সময়টা দেখে নিল। খুব একটা বেলা হয়েছে বলে তার মনে হলো না। সে আনা দিকে নির্বিকারে তাকিয়ে বলে, ও তো বেলা হয়নি যে তুই যেভাবে চিল্লাছিস। এমনিতেও আমি না ছাড়লে কি করবি তুই? কি করব মানে? এই দেখুন। ভাববেন না। মানে? কি হলো? থেমে যাচ্ছিস কেন? প্লিজ সরুন না। তোর হাত পা নেই? তোর যাওয়ার ইচ্ছে থাকলে যা। আমাকে সরতে বলছিস কেন? নিজের এই জলহস্তির মতো শরীরটা নিচে ফেলে রেখেছেন আমায়, আবার বলছেন আরেক শুধু জলহস্তি বলে দেখ আমায়। এবার সত্যিই তোকে চেপেই রে ফেলল। দুজনের উল্টোপাল্টা কথার মাঝেও এখন ঝগড়ার সূচনা ঘটছে।
একে অপরের সাথে মিশে থাকলেও দুজনের অভিব্যক্তিতে যেন তীব্র যুদ্ধের প্রয়োজন চলছে। আনা কেনিথকে জোরে ধাক্কা দিতেই কেনিথ ওকে আরো শক্ত করে জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নেয়। কেনিথের এহেন সব কারবারে আনা কড়াভাবে চোখ রাঙিয়ে বলে, কি চাই আপনার? তোকে। হুটহাট কেনিথের এমন পরিবর্তন আনায়ার বোধগম্য নয়। একটু আগেই যার চেহারায় জেদের আভাস ছিল, এখন তার সেই চোখ দুটোতে দৃশ্যমান অদ্ভুত এক আসক্তি। আনা অকস্মা কেনিথের চোখের দিকে তাকিয়ে ঢোক গেলে। অমনি কেনিথ কিঞ্চিত তির্যক বাঁকা হেসে বলে, তা বল না, কত রাউন্ড পাউন্ড হলো? কেনিথের এহেন কথায় আনায়ার ভ্রু কুঁচকে যায়। মনে মনে ভাবতে লাগে, এটা কিসের কত রাউন্ড পাউন্ডের কথা বলছে? কিসের কথা বলছেন আপনি? আনায়ার অবুঝ অভিব্যক্তিতে কেনিথ ঠোঁট কামড়ে হেসে বলতে লাগল, মুনলিট হাস দ্য সাইলেন্স পাউন্ডস, সফট লিপস টাচ জেন্টলি রাউন্ড বাই রাউন্ড, আ হুইসপার ব্লুমস আ হিটেড সাউন্ড, টু বডিস লস্ট দ্যান স্লোলি ফাউন্ড। কেনিথের এহেন ছন্দে ছন্দে বলা কথাবার্তার সবই আনায়ার মাথার উপর দিয়ে গেল। তবে যখনই এগুলো বোঝার চেষ্টা করে তৎক্ষণাৎ তার চোখ মুখ কুঁচকে যায়। বিরক্তিকর অভিব্যক্তিতে বলে ওঠে, ছি, এসব কি? কেন সুন্দর না? মোটেও না আপনি ওসব। ওসব? কোন সব? তারা মাই ব্লাড, মাই হার্ট, মাই সুইট হার্ট। কেনিথ শুধু আনায়াকে বিব্রত করার চেষ্টা করছে। এছাড়া তার কাজকর্ম অভিব্যক্তিতে আর তেমন কিছুই প্রকাশ পেল না। যান দূরে যান, আর অসভ্যতা করবেন না। আরেহ, অসভ্যতা কখন করলাম? আমি তো জাস্ট। ঠিক আছে চল, তোকে আরেকটু শোনাই। এই বলেই কেনিথ আবারও ছন্দে ছন্দে বলতে লাগল, ইয়োর নেইলস ডিগ ডিপ মাই সেন্সেস ডাউন, উই রাইজ উই ফল, দ্যান স্পিন অ্যারাউন্ড ওয়ান, মোর কিস দ্যান লস্ট ইন সাউন্ড, বাই রাউন্ড 5 উই ওন দ্য গ্রাউন্ড। ছি, আপনি এই রাউন্ড। অসভ্য। অসভ্য লোক ভালো হতে পারবেন না কখনো। আমি ভালো হতে চাইলেও আপনি তো আর আমায় ভালো হতে দেবেন না। কি বলতে চাইছেন, আমি আপনাকে ভালো হতে মানা করেছি? তা কেন করবেন? আপনি নিজেই তো আমাকে সব দুষ্টু বিদ্যা দিয়ে খারাপ বানিয়েছেন। কেনিথের কথা শুনতাই আনা কপাল কুঁচকে ফেলল। অমনি কেনিথ বলতে বলতে সেদিন তার অ্যাপার্টমেন্টের রাতে মাতাল হওয়ার ঘটনাটা বলতে লাগলো, সেই সাথে আনায়ার সকল পাগলামি কথাবার্তা আর কাজকর্ম। এসব শোনামাত্রই আনা কপাল কুঁচকে চেঁচিয়ে বলল, ছি, এসব কথা আমি জীবনেও বলিনি। আমি কেন এসব কাজকর্ম করব? নিশ্চিত আপনি বানিয়ে বলছেন। আমার ঠেকা পড়ছে, অন্ডামি করবি তুই আর দোষ দিবি আমাকে? আনা আর কিছুই বলে না, বরং কেনিথের কাছ থেকে ছাড়া পেতে মোচড়ামুচড়ি করতে লাগল। ওদিকে কেনিথ আনায়াকে আরো শক্ত করে চেপে ধরে বলল, কি ভেবেছিস আমি না ছাড়লে যেতে পারবি এখান থেকে? এই আপনার সমস্যা কি? কি শুরু করেছেন এসব? 2 মিনিট চুপচাপ শুয়ে থাক। তোকে জড়িয়ে রেখে আমি এই 2 মিনিট তোকে তাকিয়ে তাকিয়ে দেখব। কেনিথ কথা শোনামাত্রই আনা শান্ত হয়ে যায়। তবে তার চোখ এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। কেননা কেনিথ এতক্ষণে তার চোখের দিকে নিস্তব্ধ চাহনিতে তাকিয়ে থাকতে শুরু করেছে। এমনকি একবার চোখের পলকও ফেলছে না। কিন্তু আনায়ার কাজকর্মতে সে কিছুটা বিরক্ত হয়ে বলল, হুশ, তারা। কি হয়েছে? আমার দিকে তাকা। পারবো না আমি। কেন পারবি না? পারবো না তাই। আনা আর কিছুই বলতে পারে না। তার অভিব্যক্তি স্তব্ধ। কেনিথের রহস্যময় চোখজোড়ায় তার নজর আটকে গিয়েছে। আনায়ার এহেন অবস্থা দেখে কেনিথ কিঞ্চিত মুচকি হাসে। আনায়ার মুখের কাছে নিজের মুখটা খানিক এগিয়ে কামু স্বরে বলে উঠল, একটা চুমু খাই? আনা কিছুই বলে না, বরং কিঞ্চিত ঢোক গিলে চুপচাপ শুয়ে থাকে। ওদিকে কেনিথ আনায়ার এহেন নির্লিপ্ততাকে সম্মতি ভেবে আনায়ার ঠোঁটে ঠোঁট ছুঁতে নিলেই বিপত্তি বাধে। অকস্মা ফোন বেজে উঠতেই কেনিথের কপাল কুঁচকে যায়। একই সাথে আনাও যেন ঘোর থেকে বেরিয়ে আসে। কেনিথ চোখ ফিরিয়ে বালিশের আশেপাশে হাতিয়ে ফোনটা খুঁজে বের করে। স্ক্রিনের দিকে তাকাতেই নজরে পড়ে জলজল করে ভেসে ওঠা নাম, গাবজপি। কেনিথ কিছুটা বিরক্ত হয়ে ফোনটা কেটে দেয়। ঠিক তৎক্ষণাৎ আরও একটা নাম্বার দেখে ফোন আসে, ডাফার পি। এবারও নামটা দেখতেই কেনিথ চোখ মুখে বিরক্তির আবহ ফুটে ওঠে। তবুও কলটা রিসিভ করে নিরেট কণ্ঠে বলে উঠল, কি হয়েছে? বারবার ফোন দিচ্ছিস কেন? দরজা খোলো ব্রো, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? পাভেলের এহেন কথায় কেনিথ কপাল কুঁচকে বলল, তুই কোথায়? তোমার বউয়ের বাসার সামনে। তুই এখন এখানে কি করছিস? কি মুশকিল আমাকেই না সেই ভোর বেলায় টেক্সট করে বললে আমি যেন তোমার পরার জন্য জামাকাপড় নিয়ে আসি? কেনিথ কুঁচকে থাকা কপাল মিলিয়ে যায়। কিছুটা ভারী শ্বাস ফেলে বলে, থ্যাঙ্কস, কিন্তু কিছুক্ষণ ওয়েট করতে হবে। ব্যস্ত আছি। কি বলো? কি করছো তুমি? আর কতক্ষণ ওয়েট করব আমি? ওই স্লা, তুই আসছিস কতক্ষণ হয়েছে? আসার সাথে সাথেই তো ফোন দিয়ে চেঁচাচ্ছিস। আর বাকি রইল তো ওয়েট করা। আমি যতক্ষণ চাইব ততক্ষণই তুই দরজার বাহিরে দাঁড়িয়ে থাকবি। নয়তো দেখিস তোর কি করি।
আচ্ছা ঠিক আছে রাগ করো না প্লিজ। কিন্তু তুমি করছোটা কি? কেনিথ এবার বেজায় বিরক্ত হলো। তবে নিজের রাগ কোনোমতে দমিয়ে রেখে জবাব দেয়। বউ নিয়ে শুয়ে আছি। এদিকে এটা শোনা মাত্রই পাভেল বিস্ময়ের সাথে বলে, কি সত্যি? একদম সত্যি, আয় এসে দেখে যায়। কেনিথের এহেন অভিব্যক্তিতে পাভেল কাছে বিষয়টা স্রেফ কেনিথের মজা ব্যতীত আর কিছুই মনে হলো না। সে কিছুটা হতাশ হয়ে বলে উঠল, ওহ ব্রো, সকাল সকাল শুধু শুধু মজা। ফোন রাখো ডাফার। কেনিথ প্রচণ্ড বিরক্তি নিয়ে ফোনটা বালিশের কাছে ছুঁড়ে ফেলল। কিন্তু মুখ নামিয়ে আনায়ার তাকাতেই পুনরায় তার কপাল কুঁচকে যায়। আনায়ার কড়া চোখের চাহনি দেখে বলে উঠল, কাহিনী কি? তোর আবার কি হলো? আপনি ওসব কেন বলতে গেলেন? কোন সব? ও চিন্তা করিস না, ওই গাধা ওসব বুঝবে না। বুঝবে না ছাই। আচ্ছা বাদ দে এসব, চল আগে একটা জোরসে চুমু খেয়ে নেই। কেনিথ কথাটা বলতে না বলতেই আনায়ার দিকে মুখ এগিয়ে নিলে আনা তৎক্ষণাৎ কেনিথের ঠোঁট নিজের হাতের তালু দিয়ে ঠেকিয়ে দেয়। অতঃপর কড়া কণ্ঠে বলে ওঠে, খবরদার, অনেক হয়েছে, দ্রুত গোসল সারতে হবে। ওদিকে আবার ইনা উঠে গিয়েছে কিনা কে জানে। এই বলেই আনা কেনিথকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতেই কেনিথ বলে উঠল, আমিও যাই। কোথায়? তোর সাথে। গোসলে? দান নেব সোজা, অসভ্য লোক। শুধু গলা কেন, আর কিছু চাই না বুঝি? আনা আর কিছুই বলল না। কড়া করে চোখ রাঙাতেই কেনিথ ঠোঁট কামড়ে মুচকি হাসল। গোসল শেষে আনা আয়নার সামনে দাঁড়িয়েছে। খুব একটা সময় নেইনি। প্রায় তাড়াহুড়ো করেই গোসল সেরে বেরিয়ে এসেছে। আর কেনিথও ইতিমধ্যে গোসলে করতে চলে গিয়েছে। ওদিকে আবার পাভেল এখনো হয়তো দরজার বাহিরে দাঁড়িয়ে। আনা তাড়াহুড়ো করে আয়নার সামনে নিজেকে দেখে খানিকটা চমকে উঠল। গলার কাছে নিজের নজর পড়তেই চোখ তারা ছানাবড়া। আদৌ তার গলা কি আস্ত রয়েছে? মনে হয়তো না। গলার প্রতিটি ভাঁজে ইঞ্চিতে ইঞ্চিতে লাল লাল দাগ হয়ে রয়েছে। কিছু জায়গা অবশ্য কিছুটা কালচেও হয়ে গিয়েছে, অবশ্য সেগুলো হয়তো কামড়ে। আনায়ার আর বেশি ভাবতে পারে না। মুহূর্তেই রাতের কথা চোখে ভেসে উঠতেই কিঞ্চিত ঢোক গেলে। মাঝরাত পেরিয়ে যতই সময় এগিয়ে চলছে ততই যেন দুটো প্রাণ আরও উন্মাদ হয়ে যাচ্ছে। বাইরে অঝোরে বৃষ্টি, আকাশের গর্জন যেন তাদেরই ভেতরের তোলপাড়ের প্রতিধ্বনি। জানালার কাছে বিদ্যুতের চমক ধাক্কা দিচ্ছে, মাঝে মাঝে ঝলকে ঝলকে আলোকিত হচ্ছে অন্ধকার ঘর। কম্বলের ভেতর জড়ানো দুটো দেহ। না শুধু দেহ নয়, যেন দুটো উন্মত্ত আত্মা, যারা সময়ের ধার ধারতেও তখন ভুলে গিয়েছে। একে অন্যের প্রতিটা স্পর্শে যেন সমস্ত সত্তা কেঁপে ওঠে। নিঃশ্বাস দুটো এলোমেলো, উত্তপ্ত। একে অপরের খুব কাছাকাছি থাকার মধ্যে যে কত গভীর ভাষাহীন কথা লুকিয়ে থাকে তা বুঝে নেওয়া যাচ্ছে শুধু অনুভবেই। তৃষ্ণার্ত প্রহরের ন্যায় একে অন্যকে তীব্রভাবে চাইছে তারা। এদিকে সময়ও যেন থেমে গিয়েছে। ঘরের নিস্তব্ধতা আর ঝড়ের চিৎকার একসাথে মিশে এক অদ্ভুত আবহ তৈরি করছে। কম্বলের তলায় অন্ধকারে আলো আঁধারির খেলার মাঝখানে দুটো প্রাণ যেন একে অপরের মধ্যে নিজেকে হারিয়ে দিচ্ছে, নিঃশব্দ, অদম্য এবং অবিরত। ঘরের বাতাস ভারী হয়ে উঠেছে। তাদের নিঃশ্বাসের শব্দ যেন ছাপিয়ে যাচ্ছে ঝড়ের শব্দকেও। শরীরের উষ্ণতা মিশে যাচ্ছে ঘামের ফোঁটায়, স্পর্শের ধারা এবং কখনো বা হালকা কাঁপুনিতে। তবে শেষরাতে গিয়ে আনায়ার পাগলামি ছিল কেনিথেরও চিন্তাধারার বাহিরে। কেনিথের সবে মাত্র জ্বর ছাড়তে শুরু করেছে, যার দরুন সে নিজেই সম্পূর্ণ অস্থির হয়ে উঠেছে। অথচ ওদিকে আনা উন্মাদনায় তার নিজেরই পাগলপ্রায় অবস্থা। কেনিথ থেমে গিয়ে এক পলক আনায়ার চোখের দিকে তাকায়। সেই চোখে এখন ঝড়ের থেকেও বেশি জড়ালো বুনো আগুন। যেন গভীর রাতে তার ভেতরে জেগে উঠেছে অন্য এক রূপ, আরও রোয়া, আরও দাবিহীন, যাকে আর তার নিয়ন্ত্রণে রাখাও সম্ভব নয়। আনা ঠোঁট থেকে ঘাড় থেকে বুকে, তার প্রতি স্পর্শে এক প্রকার হিংস্র মায়া। সে যেন নিজের সমস্ত আবেগ, কষ্ট, ভালোবাসা আর তৃষ্ণাকে একসাথে ঢেলে দিচ্ছে কেনিথের শরীরে। একই সাথে বেড়ে চলেছে তার এলোমেলো নিঃশ্বাসের শব্দ। আমি তোমাকে চাই, পুরোপুরি, ঠিক এখনই। আনায়ার কণ্ঠস্বর ফিসফিস করে ওঠে। কিন্তু তাতে এমন এক দাবির জোর থাকে যা অস্বীকারের ক্ষমতা কোথাও রাখে না। কেনিথ অবাক, কিন্তু এক মুহূর্তেই সে নিজেকে ছেড়ে দেয় সেই টান বে। কেনিথও তখন এলোমেলো নিঃশ্বাসের সাথে বলে ওঠে, ডু ইউ নো হাউ ব্যাডলি আই ওয়ান্ট টু ইউ ব্লাড? কেনিথের শ্বাস এলোমেলো। একসাথে তার সব কথা সম্পূর্ণ হয় না। সে আবারও বলে, সো প্লিজ, ইউ ডোন্ট নিড টু স্পিক, ইউর বডি সেজো এভরিথিং আই নিড টু নো। এই বলেই তারা লিপ্ত হলো আরও এক গভীর চুম্বনে। দুজনের দম ফুরিয়ে যান যায় উপক্রম। আনায়ার অবস্থা বেগতিক দেখে কেনিথ তাকে কিছু সময়ের জন্য ছেড়ে দেয়। আনায়ার কপালে কপাল ঘেঁষে বলে, ইউর লিপস আর ড্রাইভিং মি ওয়াইল্ড, আই ওয়ান্ট টু ফিল দেম অল ওভার মি অ্যাগেইন এন্ড অ্যাগেইন। কেনিথ আবারও উন্মাদ হয়, কিন্তু আনা আর কেনিথের সাথে পেরে ওঠে না। সব মিলিয়ে তার অবস্থা নাজেহাল।
সে তখন কেনিথের থেকে দূরে সরতে চায়, কিন্তু কেনিথ তাতে বাধা দেয়। এই মুহূর্তে দূরে সরার প্রশ্নই ওঠে না, কারণ কেউই যে আর হুঁশে নেই। কিন্তু কেনিথের উন্মাদনায় আনা কিছুটা ভীতু হয়ে কেঁপে ওঠে। অমনি কেনিথ গম্ভীর স্বরে বলে, আই নো ইউ আর স্কেয়ার্ড বাট আই ক্যান সি ইন ইউর আইজ। ইউ ওয়ান্ট দিস টু আনা, লেট মি শো হাউ মাচ। এই বলামাত্রই কেনিথের পরবর্তী পদক্ষেপ আনায়াকে সম্পূর্ণ কাঁপিয়ে তোলে। আনা আবেশে নিজেকে আটকে রাখতে পারে। সে অস্ফুট স্বরে চিৎকার করে ওঠে, কিন্তু সে আওয়াজগুলো বাহিরে ঝড়ের তাণ্ডবের সাথে মিলিয়ে যায়। কিন্তু কেনিথ মোটেও থামে না। আই ক্যান ফিল ইউর হার্টবিট এগেইনস্ট মাইন। ইউ আর টেরিফাইড বাট ইটস অনলি মেকিং মি ওয়ান্ট ইউ মোর। স্টে স্টিল, লেট মি টেক ইউ। কেনিথ যেন আরও উন্মাদ হয়ে ওঠে, যা আনায়ার সহ্য সীমার বাহিরে চলে যায়। তার অস্ফুট গঙ্গানির আওয়াজ ক্রমশই তীব্র হয়। একই সময় কেনিথ আবারও বলে, ট্রাস্ট মি বেইবি, আজ তোর ভেতর থেকে এমন সব অনুভূতি জাগিয়ে তুলব, যা যে কোনো শব্দের চেয়ে তীব্র হবে। আনা সম্পূর্ণ নিস্তেজ হয়ে গিয়েছে, অথচ কেনিথের উত্তেজনার কমতি নেই। কিন্তু আনা একদমই আর এসব সহ্য করতে পারছে না। প্রতিবার কেনিথের বিশেষ উদ্বেগে আনায়ার যান বেরিয়ে আসার উপক্রম। সে কোনোমতে নিজেকে সামলে কেনিথকে দুহাতে সরানোর চেষ্টা করতেই কেনিথ আনায়ার দুহাত শক্তভাবে বিছানার সাথে চেপে ধরে। অনেকটা নিরেট কণ্ঠে বিধস্ত সুরে বলতে লাগে, দ্য হার্ডার ইউ ফাইট ইট দ্য ডিপার আই ল টেক ইউ। দেয়ার শ নো টার্নিং ব্যাক, নট নাও নট এভার। ইউ আর মেড ফর মি আনা। আমার শুধু তোকেই চাই, শুধু তোকে। সো প্লিজ আমাকে আমার কাজ করতে দে। এটা বলামাত্রই কেনিথের পরবর্তী উদ্বেগ যেন আনায়াকে সম্পূর্ণ ভেতর থেকে চিরে ফেলে। যদিও বা কেনিথের পিঠে অসংখ্য নখের আঁচড় গেঁথে গিয়েছে, তবে এবার যেন আনা আর নিজের হুঁশে নেই। সে এক হাতে কেনিথের পিঠ ও অন্য হাতে বাহু এত শক্তভাবে আঁকড়ে ধরে যে আনা নখের দরুন কেনিথ গায়ের চামড়া ভেদ করে মাংস উপড়ে যাওয়ার উপক্রম হয়। এদিকে কেনিথের বাহুতে সরু লোহা গেঁথে শুরুতে অনেকটাই ক্ষত হয়েছিল, যা কেনিথও যেমন গুরুত্ব দেয়নি তেমনি আনায়ারও নজরে পড়েনি। আর শেষমেশ আনায়ার নখের আঁচড় সেই ততে পড়তেই শুকিয়ে যাওয়া ক্ষত অংশটুকু হতে ফিনকি দিয়ে তো প্রবাহ শুরু হয়। কেনিথ ব্যথায় কিছুটা চোখ কপাল কুঁচকে ফেললেও তেমন একটা গুরুত্ব না, বরং সে আনায়ার ভারী বিধস্ত নিঃশ্বাস আর অস্থিরতায় বেরিয়ে আসা নানান অস্ফুট আওয়াজে স্বরে বলে, হাস নাও ব্লাড, ফিল মি হোয়াট আম ডুইং টু ইউ। ঘরজুড়ে শুধু এলোমেলো গুঞ্জন, নিঃশ্বাসের ধাক্কা, মাঝে মাঝে বিছানার কাঠের শব্দ, এবং আনা কেনিথের উন্মাদনার হাহাকার যেটা থামে না, বরং প্রতিটি মুহূর্তে আরও তীব্র হয়ে ওঠে। রাত গড়িয়ে যাচ্ছে, কিন্তু আনা কিংবা কেনিথ কেউই থামার নাম নিচ্ছে না। যদিও বা কেনিথ থেমে যায়, তৎক্ষণাৎ আবার আনায়ার পাগলামি শুরু হয়। দুজনের চুল এলোমেলো, ঠোঁট লাল হয়ে গিয়েছে চুম্বনের ছাপে। তবে আনায়ার চোখে এক বিশেষ পাগলাপ্রায় উন্মাদনা, যেটা কেনিথ আগে কখনো দেখেনি। আনা আর ভাবতে পারে না, নিমিষেই মাথা চক্কর দিয়ে ওঠে তার। এসব ভাবতে গিয়েই গলা শুকিয়ে চৌচির হয়ে গিয়েছে। কোনোমতে ঢোক গিলে ঠোঁট ভিজিয়ে নিজেকে সামলায়। পরনে তার অ্যাশ কালারের কুর্তি, তার সাথে সাদা ওড়না, লম্বা চুল বেয়ে টুপোটুপ করে পানি ঝরছে। আনা তাড়াহুড়োয় চুলগুলো ঠিকঠাক শুকাতে পারেনি। ওদিকে গোসল করতে গিয়ে বেঁধেছিল বিপত্ত। সর্বস্থানে এত পরিমাণ ব্যথা দলা পেকে রয়েছে যে এখন হাঁটাচলাতেই যান যায় অবস্থা। গতরাতে যে শুধু কেনিথ পাগলামি করেছে এমনটা নয়, শেষ রাতে গিয়ে কেনিথের চেয়ে আনা আরও বেশি পাগলামিতে মেতে উঠেছিল। দুজনের এমন উন্মাদের ন্যায় কার্যকলাপে দুজনের অবস্থাই এখন বেহাল। ওদিকে কেনিথের পিঠে পানি পড়তেই যেন জলে জলে উঠছে। পিঠে এত পরিবার নখের আঁচড়ের দাগ কেটে রয়েছে যে তা গণনা করা প্রায় মুশকিল। তবুও কেনিথ শয়তানি মনে ব্যাপারটাকে উপভোগ করতে ব্যস্ত। এদিকে আনা কোনোমতে গলায় ওড়নাটা কয়েকটা প্যাচ দিয়ে পরে নেয়, এবং একই সাথে তাড়াহুড়ো করে ওড়না টান দিতে গিয়ে সোজা গলায় ফাঁস লেগে যায়। সে নিমিষেই খানিকটা কেসে উঠল, নিজের উপর বিরক্ত হয়ে পুনরায় ঠিকঠাক করতে লাগল। ঠিকই তখনই আবার তার নজর আটকে যায় আয়নায়। ভালোমতো নিজের ঠোঁটটা খেয়াল করতেই কেঁপে ওঠে। এই ঠোঁট নিয়ে জনসম্মুখে যাওয়া তার সম্ভব নয়, ঠোঁট আর ঠোঁট নেই। কামড়ের দাগ আর কেটে যাওয়ায় রক্ত জমাট বেঁধে পুরো জায়গাটা পরিপূর্ণ হয়ে রয়েছে। আনা দ্রুত ওড়নার প্যাচটা গলা থেকে খুলে ফেলল, এবং ওড়না দিয়ে মাথায় বর্ষর একটা ঘোমটা দিয়ে নেয়। নিজেকে কোনোমতে শেষবারের মতো এক পলক দেখে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। আনা দরজা খুলতেই দেখে কেউ একজন একটা ছোট ব্যাগ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। পরনে চিরচেনা কালো রঙের প্যান্ট আর ডার্ক ব্রাউন কালারের হুডি। আনা জানে এটা পাভেল, আর এই কারণেই সে মুখ উঁচিয়ে দেখার ইচ্ছে পোষণ করল না, বরং সে কিছুটা ইতস্ততভাবে বলল, ভেতরে আসুন। এদিকে অবশ্য পাভেল যেন বুঝতে পারল না আনা এমন বিহেভ করছে কেন। কিছু কি হয়েছে?
আনায়ার মাথায় এত বড় ঘোমটার জন্য তার মুখটাও সে ঠিকঠাক দেখতে পারেনি। পাভেল এই নিয়ে বেশি কিছু বলল না। আনায়ার হাতে ব্যাগটা ধরিয়ে দিয়ে বলতে লাগলো, ব্রো এগুলো নিয়ে। জি। পাভেলের কথা শেষ হবার পূর্বেই আনা ব্যাগটা নিয়ে এক প্রকার ছুটে ভেতরে যেতে লাগলো। এতে পাভেল কিছুটা অবাক হয়ে কপাল কুঁচকে ফেললেও পরবর্তীতে বিষয়টা যেন তার কাছে অনেকটাই বোধগম্য হয়। ওড়নার নিচ হতে বেরিয়ে থাকা চুল থেকে পানি পড়তে দেখে সে নিজের মতো করে অনেকটাই আন্দাজ করে নেয় এবং অতি উল্লাসে কিছুটা জোরেই বলে ওঠে, আরে সেরাহ সেরাহ ব্রো, যে এত ফাস্ট! ভাবতেও পারিনি। পাভেল তার হুঁশে না থাকলেও আনায়ার কানে এই কথা যাওয়া মাত্রই সে লজ্জায় একদম কুঁকড়ে ওঠে। কোনোমতে ব্যাগটা হাতে নিয়ে রুমে প্রবেশ করেই দরজা চাপিয়ে দেয়। জোরে জোরে কয়েকবার শ্বাস ফেলে বিছানায় ব্যাগটা রেখে বাহিরে আসার জন্য উদ্বিগ্ন হয়ে ওঠে। এখন কোনোমতে ইনায়ার কাছে যাবে, নয়তো সোজা রান্নাঘরে ঢুকে যাবে। তবে তার পরিকল্পনা নিমিষেই ভেস্তে যায়। সে রুম থেকে বেরিয়ে আসতে নিলে পেছনে থেকে কেনিত তার হাত টেনে ধরে। গেসল শেষে এইমাত্রই আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছতে ব্যস্ত ছিল সে। মাঝে মধ্যে কি সব ভেবে যেন মুচকি মুচকি হাসছিল, তবে হুট করে আনায়াকে এত তড়িঘড়ি করে রুমে ঢুকে আবার বেরিয়ে যাওয়ার ব্যাপারটা তার বোধগম্য হয় না। আনা এতই তাড়াহুড়োয় ছিল যে সে রুমে থাকা কেনিথকেও দেখতে পায়নি। হাতে টান পড়ায় আনা পেছনে ফিরে তাকায়। তখনই কেনিথের কপাল কুঁচকে থাকা চেহারাটা নজরে আসে। কেনিথ কিছুটা সন্দিহান স্বরে ওকে জিজ্ঞেস করে, কাহিনী কি? এভাবে ছোটাছুটি করছিস কেন? আনা ইতস্ততভাবে বলে, ছোটাছুটি আবার? কখন করলাম? হাত ছাড়ুন আমার। রান্না করতে হবে। আনায়ার বলতে দেরি, কিন্তু কেনিথের হেঁচকা টানে আনায়াকে নিজের বুকে আছড়ে ফেলতে দেরি নেই। কেনিথ আচমকা আনায়ার কোমর পেঁচিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। আনায়ার এক হাত গিয়ে ঢেকে কেনিথের উন্মুক্ত ভেজা বুকের বাম পাশ বরাবর। আনা রাগ দেখাতে গিয়ে নিজেই থমকে যায়। ভীতু হয়ে কেনিথের উন্মুক্ত বুকের সাথেই মিশে থাকে। এদিকে কেনিথের চোখ মুখে প্রচণ্ড গাম্ভীর্যের ছাপ। সে তীক্ষ্ণ চোখে আনায়াকে দেখতে লাগল। আনায়ার মাথা হতে ঘোমটাটা সরে নিচে পড়ে গিয়েছে। তবে গলায় এভাবে ওড়না পেঁচিয়ে রাখতে দেখে কেনিথের কপাল খানিকটা কুঁচকে যায়। এভাবে কেন ওড়ান? এই বলতে না বলতেই কেনিথ আকস্মাৎ আনায়ার গলা হতে ওড়নাটা হেঁচকা টানে নিচে নামিয়ে দেয়। অমনি আনা চেঁচিয়ে ওঠে, আরে কি করছেন? কেনিথ আনায়াকে পেছনে থেকে কিছুটা ঝাঁকি দিয়ে আরো নিজের কাছে টানে। গলায় এত লাল দেখে কপাল কুঁচকে তাকিয়ে রয়েছে সে। আনায়ার দিকে তাকাতেই আনা বিরক্তি নিয়ে বলে উঠল, এভাবে কি তাকিয়ে দেখছেন? এসব আপনার জন্যই হয়েছে। কেনিথ কিছুই বলল না। আনায়ার দিক হতে চোখ সরিয়ে গলার দিকে তাকিয়ে রইল। আলতোভাবে ভাবে এক হাতে আঙ্গুল ছুঁয়ে আনায়ার দিকে শীতল চোখে তাকিয়ে করুণ স্বরে বলল, জ্বলছে? আনা এদিকে একদম নুয়ে গিয়েছে। কেনিথের চোখজোড়ার ওমন চাহনির দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা তার সম্ভব নয়। তবে সে চেয়েও নিজের চোখ ফেরাতে পারছে না। এরই মাঝে কেনিথ তার মুখ এগিয়ে আনতে লাগল। আনা আকস্মিক ঢোক গিলল। সে ভেবেই নিল কেনিথ গলায় নিজের ঠোঁট ছোঁয়াবে। আর ঠিক এমনটাই হল। কেনিথ আনায়ার ভাঁজে মুখ গুজে ঠোঁট ছুঁয়ে দিতেই আনা কিঞ্চিত কেঁপে উঠল। তবে পরক্ষণেই কেনিথ যা করল তা আনা মোটেও আশা করেনি। চুমু খেয়ে তৎক্ষণাৎ সে আনায়ার গলার ভাঁজে লাল লাল র্যাশের মাঝেই নিজের খোঁচা খোঁচা দাড়ি দিয়ে সজোরে কয়েকবার ঘষে দেয়। নিমিষেই ব্যথার জ্বালায় আনা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যেন ছ্যাঁতো করে উঠল। আহ! আনায়ার চোখ মুখ খিচে চোয়াল শক্ত হয়ে গিয়েছে। কেনিথ গলার ভাঁজ থেকে মুখ তুলে ফিক করে হেসে ফেললেও আনা নিজের ব্যথা আর সহ্য করতে পারল না। তড়িৎ নিজের হাত ছোটাছুটি করে একবার কেনিথের চুল টেনে পরক্ষণেই ওর বুকে সরোজ কয়েকটা কিলমে রে আঘাত করে। তবে কেনিথের এতেও হাসি থামল না। সে অদ্ভুত এক দুষ্ট শয়তানি হাসিতে মেতে উঠেছে। আনায়ার হাত ছোটাছুটিকেও সে থামাবার প্রয়োজন মনে করল না। উল্টো প্রচণ্ড আত্মবিশ্বাসী স্বরে বলে উঠল, উফ, আম জাস্ট প্রাউড অফ মাই সেলফ। আমার যে এত ট্যালেন্টও রয়েছে আমি তো জানতামই না। বউয়ের গলায় কত সুন্দর ওয়ার্ল্ড ম্যাপ এঁকে ফেলেছি। কি শিল্প, কি সৌন্দর্য, চমৎকার, অতুলনীয়, বিস্ময়কর এক ব্যাপার স্যাপার। কেনিথের কথাবার্তা আর ভাবভঙ্গিতে আনা চোখমুখ রাগ বিরক্তিতে কুঁচকে যায়। কেনিথকে জোরে ধাক্কা দিয়ে কিছুটা সরে এলো। হাসি পাচ্ছে? খুব মজা নিচ্ছেন তাই না? অসভ্য লোক, শপথ করে বলছি আর একবারও আমার আশেপাশে ঘেঁষতে পারবেন না। কারণ আমি দেব না। কেনিথ আনায়ার এহেন রাগ মিশ্রিত কথাকে একটুও পাত্তা না দিয়ে আনায়াকে পুনরায় নিজের কাছে টেনে নেয়। অতঃপর কিছুটা সিরিয়াস ভঙ্গিতে বলে, উহু, কিছুটা মিথ্যে বললেন আপনি। মানে? ভাববেন না আমার কোনো কিছুই মনে নেই। শেষ রাতে কে কতটুকু পারফরমেন্স দেখিয়েছে তার কিছুটা হলেও মনে রয়েছে আমার। আনা রাগে দাঁত খিচে বলে, কি বলতে চাইছেন আপনি? কেনিথ তির্যক হেসে বলে, সাচ অ্যা গ্রেট পারফরমেন্স বেইবি। রাখুন আপনার বেইবি, অসভ্য লোক। ওই তোর সমস্যা কি রে? কখন থেকে শুধু আমাকেই অসভ্য করে যাচ্ছিস?
তুই নিজে খুব সভ্য, তবে এই দেখ কি হাল করেছিস আমার। এই বলেই কেনিথ আনায়াকে ছেড়ে দিয়ে পেছনে ঘুরে তাকায়, নিমিষেই আনায়া খানিকটা চুপসে যায়। কেনিথ ধবধবে ফর্সা পিঠের সর্বত্রে নখের আঁচড়ের লাল লাল দাগ স্পষ্ট। দেখ কি হাল করেছিস আমার পিঠের, আবার আমাকেই অসভ্য বলিস। কি পরিমাণে জ্বলছে তোর কোনো আন্দাজ আছে? কেনিথ আনায়ার দিকে ফিরে তাকাতেই আনায়া খানিকটা ঢোক গিলে ঠোঁট ভেজায়। অতঃপর নিজেকে সামলানোর প্রচেষ্টায় কড়া কণ্ঠে বলে উঠল, তো শুধু আপনার একারই জ্বলছে নাকি? দেখুন এসে আপনার চেয়ে আমার বেশি। হুম হুম, দেখা না না করেছে কে? আমারটা তো আমি দেখালাম, এখন তুই দেখা আমি তোর কোথায় কি করেছি। কেনিথের কথার উদ্দেশ্যে আনায়া চোখমুখ কুঁচকে ফেলল। রাগে তার গা জ্বলছে। ওদিকে কেনিথ নির্বিকারে আবারও বলল, এখন তো আর দেখাতে পারবি না। একেই বলে চোরের মায়ের বড় গলা। আপনাকে তো আমি। বলো ব্লাড, কি করবা তুমি? আনায়া আর কেনিথের কথায় তেমন গুরুত্ব দেয় না। এখানে যতক্ষণ দাঁড়িয়ে থাকবে ততক্ষণই কেনিথ উল্টোপাল্টা কথা বলবে আর তারও মেজাজ খারাপ হবে। এর চেয়ে এখান থেকে সরে যাওয়াই ভালো। আনায়া আর একটা কথা না বলেই রুম থেকে বেরিয়ে যেতে লাগলো। ঠিক তৎক্ষণাৎ পেছনে থেকে কেনিথ আবারও চেঁচিয়ে ওঠে, ওই আমার জামাকাপড় তো দিয়ে যা, নাকি তুই চাইছিস আমি এভাবেই সারা দুনিয়া ঘুরে বেড়াই, যাতে সবাই জানুক তুই এই অবলা অসুস্থ কেনিথকে একা পেয়ে তার কি হালটাই না করেছিস। কি দুঃখ আমার। আনায়া পেছনে ফিরে চোয়াল শক্ত করে গরম চোখে কেনিথের হাস্যোজ্জ্বল চেহারার দিকে তাকায়, নিমিষেই তার মেজাজটা আরও বিগড়ে যায়। নিজেকে কোনোমতো সামলে নিয়ে সে বিছানার কাছে গিয়ে একটা প্যান্ট আর টি শার্ট টেনে কেনিথ দিকে ছুঁড়ে রে। কেনিথ তৎক্ষণাৎ তা ধরে নিয়ে মুচকি হাসে। থাঙ্কু জান, আমার কি মনে ফুর্তি ধরেছে? শুধু মনে কেন, মন মস্তিষ্ক অঙ্গ প্রত্যঙ্গ সর্বস্তরে আমার যৌবনের ফুর্তি কিলবিল করছে। অসহ্যকর। আনায়া দাঁত কিরমিরিয়ে এটুকু বলেই পেছনে ঘুরে রুম থেকে বেরিয়ে যেতে লাগে। তবে কেনিথ এবারও বাধা দেয়। পেছনে থেকে হঠাৎ কেনিথ চেঁচিয়ে বলে উঠল, হেই ব্লাড, এই দেখ। কি দেখ? আনায়া কপাল কুঁচকে পেছনে ফেরার মুহূর্তেই আচমকা তার মুখে কিছু একটা উড়ে এসে পড়ে চারপাশ ঢেকে যায়। আনায়া তৎক্ষণাৎ জিনিসটা ছুতেই যা বোঝার বুঝে যায়। কোনোমতে আবারও উল্টো ঘুরে চিল্লিয়ে বলে, ছি। আনায়া আর এক মুহূর্তও দাঁড়ায় না, এক প্রকার দৌড়ে রুম থেকে বেরিয়ে যেতে লাগে। ওদিকে কেনিথ তখনও মশকরা করে বলতে থাকে, কিরে দৌড়াছিস কেন? একবার ফিরে তাকা আনায়া, জাস্ট একবার তাকা। আনায়া আর কেনিথের কথা শোনে কই? সে এতক্ষণে রুম থেকে বেরিয়ে বহুদূর চলে গিয়েছে। অথচ সে যা ভাবছিল এমন কিছুই হয়নি। কেনিথ এতক্ষণে জামাকাপড় সবটাই পরে ফেলেছে। চলবে।